নমস্কার, স্বাগত ফোর্থ পিলার উইথ দ্য পিপলে। আজকে অনুষ্ঠানে আমরা আলোচনা করতে যাচ্ছি ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের আমেরিকার বাণিজ্য সম্পর্ক নিয়ে। এই কিছুদিন হলেই 25% ভারতীয় পণ্যের উপর শুল্ক ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেটাই যথেষ্ট বেশি এবং প্রতিবেশী অন্যান্য দেশের তুলনায় ভারতের উপর শুল্কের হার বেশি। তুলনীয় অন্য দেশের তুলনায় ভারতের উপর শুল্কের হার বেশি ছিল আমেরিকা। তাতেই আমাদের শিল্প জগতে যথেষ্ট কম্পন সৃষ্টি হয়েছিল। তার মধ্যে বুধবার দিন আবার প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করলেন যে ভারতের উপর শুল্কের হার বেড়ে হলো 50%। 25% ঘোষণার সময়ই অবশ্য বলা হয়েছিল যে রাশিয়ার সঙ্গে বাণিজ্য, তেল এবং সমরাস্ত্রের বাণিজ্য করার জন্য ভারতের উপর কিছু পেনাল্টি বসবে। পেনাল্টিটা দেখা গেল যথেষ্ট বেশি, 50% শুল্ক ভারতের উপর ধার্য হবে। এর কি প্রভাব পড়বে ভারতের বাণিজ্যের উপরে এবং আরো বৃহত্তর আকারে ভারতের অর্থনীতির উপরে, আমাদের সাধারণ মানুষের জীবনে, তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আজকে আলোচনায় রয়েছেন দুজন সিনিয়র ফিনান্সিয়াল জার্নালিস্ট। আমাদের সঙ্গে রয়েছেন প্রদীপ গুপ্ত, নিয়মিত থাকেন। আজকে আমাদের সঙ্গে প্রথম যোগ দিচ্ছেন রাখি মজুমদার, ইকোনমিক টাইমস থেকে অবসর নিয়েছেন, সিনিয়র পজিশনে ছিলেন। রাখি আমাদের সঙ্গে আজকে প্রথম যোগ দিচ্ছেন। রাখি, স্বাগত সকলকেই। আপনাকে, দর্শকদের, বিশেষ করে আপনাকে প্রথম আপনি আসছেন। আর আমি বলেই দিয়েছি যে কি নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। আপনার থেকে আমি প্রাথমিকভাবে শুনতে চাই আপনার বক্তব্য যে 50% শুল্ক বসানোর ফলে আমাদের বাণিজ্যের উপর কি প্রভাব পড়বে সেটা আপনি প্রথমে বলুন। তারপর দ্বিতীয় পর্যায়ে আমরা জিডিপি, ভারতের অর্থনীতির উপর বৃহত্তর কি প্রভাব পড়তে পারে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে বাণিজ্যের দিকটা আপনি যদি বলেন। রাখি, প্লিজ বলুন। ধন্যবাদ আমাকে এই শোতে ইনভাইট করার জন্য। আমি প্রথমে যে পয়েন্টটাতে আসবো, আমাদের দেশের ইকোনমির উপরে এই যে হায়ার ট্যারিফ যেটা বসানো হলো, তার জন্য প্রধানত কিছু সেক্টরে যেখানে ভারতবর্ষ খুব ভালো পারফর্ম করছিল গত কয়েক বছরে, সেইগুলোতে ইম্প্যাক্টটা প্রথমে ডিসক্রাইব করাটা উচিত। একটা হচ্ছে টেক্সটাইল, ভারতবর্ষ খুব ভালো করছে গত কয়েক বছরে। গত এক বছরে যখন বাংলাদেশের যেসব প্রবলেম চলছে, তার জন্য কিছু কিছু অর্ডার ভারতীয় টেক্সটাইল ম্যানুফ্যাকচারাররা ভালোভাবে সেই এক্সপোর্ট মার্কেটগুলো করতে পেরেছিলেন। তো সেই এরিয়াতে কিছু আমাদের বড় হিট আসছে, এটাই অ্যান্টিসিপেট করছি। তাছাড়া ধরুন আয়রন অ্যান্ড স্টিল, যেটা আমাদের স্টিলের যে এরিয়াটা, যে পূর্বাঞ্চল এরিয়াটাতে যে আমাদের প্রচুর আমাদের স্টিল প্ল্যান্ট আছে, কারণ আমাদের এখানে কয়লা পাওয়া যায়, সেটা একটা সোর্স অফ এনার্জি যেটা স্টিল প্ল্যান্টে লাগে। সুতরাং ট্র্যাডিশনালি আমাদের এখানে প্রচুর স্টিল প্ল্যান্ট থাকতো, এখানকার স্টিল প্রডিউস হয়, সেখান থেকে ট্র্যাডিশনালি প্রচুর ইন্ডাস্ট্রিও গড়ে উঠেছে স্টিল দিয়ে। ঠিক আছে, এরা স্টিল ব্যবহার করে আরো নতুন নতুন প্রোডাক্ট বানায়, কিছু ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টস বানাচ্ছে, কিছু কনস্ট্রাকশনের বানাচ্ছে, এরকম নানান রকম জিনিস। আর আজকাল স্টিলের ব্যবহারটা সব রকম ইন্ডাস্ট্রিতেই হয়, কারণ স্টিল একটা খুব ডিউরেবল প্রোডাক্ট। এইটা একটা আমাদের ন্যাচারাল অ্যাডভান্টেজ ছিল ইস্টার্ন রিজনে। এইখান থেকে আমাদের ইস্টার্ন রিজনের স্টেটগুলোতে একটা বড় হিট আসতে পারে, কারণ স্টিল একটা লেবার ইন্টেনসিভ ইন্ডাস্ট্রি, সেটা অনেক অনেক দিক থেকে এফেক্ট হতে পারে। পার্সে এখানে স্টিল আমরা কত এক্সপোর্ট করছি সেই হিসেবে গেলে কিন্তু হবে না। স্টিল আমরা হয়তো তুলনা করি 2 থেকে 3 টন, 3 মিলিয়ন টন হয়তো ইউনাইটেড স্টেটস নেয়, সেটা সারা পৃথিবীতে ওখানে স্টিল যাচ্ছে। আমরা স্টিল দিয়ে যে সামগ্রীগুলো তৈরি করি, সেইগুলো আমাদের যে সেক্টর ইন্ডাস্ট্রি আছে তার উপরে প্রভাবটা বেশি। ধরুন আমাদের যদি এইবার হয়েছে, আমাদের তফাৎটা বুঝতে হবে। 2018 সালেও কিন্তু ট্যারিফ বসিয়েছিলেন যখন ট্রাম্প আরেকবার এসেছিল, প্রেসিডেন্ট ছিল। তার 25% স্টিলের উপরে, এবং স্টিল দিয়ে তৈরি সামগ্রী মানে ডেরিভেটিভস যেটাকে বলে, সেই সব প্রোডাক্টের উপরে কিন্তু কোনো শুল্ক ছিল না। এইবার যে চেঞ্জটা হলো, নট অনলি প্রথমবার 25 হলো, তারপরে গত একদিন আগে 50% হয়েছে, কিন্তু এবার স্টিল দিয়ে তৈরি যেসব সামগ্রী তার উপরেও ট্যারিফটা বসছে। সেখানে এবারের ধাক্কাটা বেশি হওয়ার কথা। স্টিলের অ্যাকচুয়াল এক্সপোর্ট যত না হবে, তার থেকে স্টিল দিয়ে তৈরি যে প্রোডাক্ট গুলো
সেইগুলোর কিন্তু একটা ভালো মার্কেট ছিল। তারা কিন্তু স্মল এন্ড মিডিয়াম সেক্টর এমপ্লয়িজ। তারা কিরম জিনিস বানায়, ফাস্টনার বানায়, তারা ক্ল্যাম্পস বানায়, তারা ব্র্যাকেটস বানায়। এই সব যে জিনিসগুলো বানায় সেগুলো হচ্ছে কনস্ট্রাকশনে লাগছে, ছোট ছোট ইন্ডাস্ট্রিতে লাগছে, ইঞ্জিনিয়ারিং গুডসে লাগছে, নানান ধরনের মেশিন লাগছে। সেগুলো সব কিছুতে একটা একটা বড় ধাক্কা খাবে। দ্বিতীয় ধাক্কাটা যেটা হবে, ইস্টার্ন রিজনে যেটা বেশি তৈরি হয় সেটা হচ্ছে ফাউন্ড্রি বেসড প্রোডাক্টস। ফাউন্ড্রি ধরুন আমাদের ভারতবর্ষে টোটাল হয়তো 5,000 মতো আছে, কিন্তু তার মধ্যে 400-500 হচ্ছে যেগুলো বড় এবং যারা এক্সপোর্ট করার মতো মানে পজিশনে আছে। তার মধ্যে 100 জন মতো মানে তারা সিরিয়াসলি এক্সপোর্ট। তাদের একটা ফাউন্ড্রি এক্সপোর্টস যেগুলো হয় তার যথেষ্ট ডিমান্ড আছে, তার কোয়ালিটি ভালো, কারণ আমাদের দেশের আয়রন ওর ভালো। এবার টোটাল যদি ইন্ডিয়া থেকে দেখছিলাম হিসেবে 4 বিলিয়ন ডলার মতো এক্সপোর্ট যদি হলো, তার মধ্যে ফাউন্ড্রি গ্রেড এক্সপোর্ট যদি হয় তার মধ্যে ধরুন 1 থেকে 1.5 বিলিয়ন ডলার কাছাকাছি ফাউন্ড্রি এক্সপোর্ট আমরা শুধু ইউনাইটেড স্টেটস কে। সেটা একটা বড় ঝামেলা। তার মধ্যে এত 50% ট্যারিফ হবে, অনেক ফাউন্ড্রি কিন্তু ইকোনমিক্যালি অপারেশনাল হবেই না। ওরা বলছে যে আমাদের 10 থেকে 15% ট্যারিফটাই আমাদের পক্ষে খুব বেশি, কারণ তাদের তাদের মার্জিন খুব কম থাকে। তাদের খুবই এনার্জি ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি, তারা সব দিক থেকে তাছাড়া দেখুন আজকাল ক্লাইমেট চেঞ্জের জন্য অনেক রকমের এনার্জি অল্টারনেটিভ এনার্জি সোর্সের কথা বলা হচ্ছে। সুতরাং ওরা যখন প্রোডাক্ট সোর্স করে তখন তার কি এনার্জি বেস ইউজ করা হচ্ছে সেটার উপরে সাস্টেইনেবল কিনা সেটা দেখতে হয়। তার জন্য কিন্তু ইন্ডাস্ট্রিগুলোকে ধীরে ধীরে অনেক কিছু ইনভেস্ট করতে হচ্ছে। অলরেডি ওদের কম্পিটিটিভনেস কিন্তু অনেকটা কার্ভড হয়েছে। তার জন্য ওরা খুব লো অপারেট করে কিন্তু ভলিউমে অপারেট করে। এইখানে যদি ট্যারিফ বসে ওদের পক্ষে, ওরা বলছে যে আমাদের পক্ষে খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। এবং ওরা কিন্তু লেবার ইন্টেনসিভ ইন্ডাস্ট্রি। আমাদের তার মানে এফেক্টটা দুদিক থেকে হয়। এক তো হচ্ছে যে কোনো আনসার্টেনিটি এলে যে কোনো বড় বিজনেসই প্রথমে কি হচ্ছে, যারা এক্সপোর্টেশন করতো আসতো যেখান থেকে অর্ডার, তারা প্রথমে থমকে গেছে, ওয়েট অ্যান্ড ওয়াচ যেটা হয়, দেখি কি দাঁড়ায়। 3-4 মাস ধরে এই জিনিসটাই চলছে। সুতরাং অলরেডি ওরা নেক্সট কয়েক মাসের অর্ডার পায়নি, তার আগেও একটা ডামাডোল চলছে। দ্বিতীয় জিনিসটা যেটা হচ্ছে, এরপর পেমেন্ট আটকাতে আরম্ভ করে। এখন ওরা ওরা পেমেন্টটাকে ডিলে করতে আরম্ভ, কারণ ওদের দেশেও প্রচন্ড আনসার্টেনিটি, ওদেরও কস্ট বেড়ে যাচ্ছে। যারা এখান থেকে এক্সপোর্ট করে ফার্দার অন্য জিনিস বানাতো তাদেরও একটা আনসার্টেনিটি। তো অনিশ্চয়তাটা খুব বড় ব্যাপার। বিজনেসের পক্ষে সবচেয়ে ওয়ার্স্ট জিনিস হচ্ছে আনসার্টেনিটি। যখন পলিসি ফ্লিপ ফ্লপ হতে থাকে, এই 90 দিন ওয়েট, তারপরে এই জিনিসগুলো কোনো বিজনেসই সাস্টেইন ভাবে করতে গেলে খুব মুশকিল। দ্বিতীয় জিনিসটা হচ্ছে এখানে লেবার ইন্ডাস্ট্রি, যেখানে পিপল ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি, সেখানে তার মানে ধাক্কাটা দুদিক থেকে। এক হচ্ছে এক্সপোর্ট অর্ডার যখন পাবে না, সেটা তো রেভিনিউ এবং প্রফিটেবিলিটির দিক থেকে। সেকেন্ড হচ্ছে লাইভলিহুডস। এরপর কিছু মাস চলতে থাকে, এরা যে মার্জিনে অপারেট করে, এরা হয়তো কথা ভাবতে হতে, তাছাড়া তো কোনো উপায় নেই। আমাদের কোনো ওদের অপশন নেই, সেটাই এরা করছে। এইটা তো গেল স্টিল। আর একটা খুব বড় সেক্টর পশ্চিমবঙ্গের দিক থেকে না ভেবে আরেকটু ওয়াইডার সার্কেলের ইস্টার্ন রিজনের কথা ভাবি। ধরুন আমাদের নেবারিং স্টেট, অ্যালুমিনিয়ামের উপরেও তো এই হচ্ছে, অ্যালুমিনিয়ামেরও 50%। আমাদের কিন্তু উড়িষ্যাতে ভালো কোয়ালিটির বক্সাইট। 3টে মেজর যে অ্যালুমিনিয়াম প্রডিউস, বেদান্তা, তাদের দুটো আছে, বাল্কো আছে একটা ছোট করে, আর একটা আছে আপনার উড়িষ্যাতে ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি, পাবলিক সেক্টর বড় কোম্পানি, কোম্পানি ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি আর হিন্ডালকো। এদের প্রত্যেকেরই স্মেল্টিং ইউনিটস আছে ওখানে, কারণ কয়লা খুব ভালো পাওয়া যায় উড়িষ্যাতে। সুতরাং আর খুব এনার্জি ইন্টেন্সিভ স্মেল্টিং কি করে যে ওখানে যেটা আরবটাকে নিয়ে তারপরে অ্যালুমিনাতে কনভার্ট করে। আমরা ভালো কোয়ালিটির অ্যালুমিনিয়াম এই জন্যই বানাতে পারি কারণ আমাদের ওরের কোয়ালিটি খুব ভালো। এবার আমাদের অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিটাও লেবার ইন্টেন্সিভ এবং যথেষ্ট বড় এবং যথেষ্ট ভালো করছে। তার সাথে যে অ্যালাইড ইন্ডাস্ট্রি, যেগুলো অ্যালুমিনিয়ামের মেইন মেটেলটাকে নিয়ে যে ভ্যালু অ্যাডেড প্রোডাক্টস হয়, খুব বড়, তারাও কিন্তু এইরকম একটা ধাক্কার সম্মুখীন হচ্ছে। সুতরাং শুধু স্টিল আর অ্যালুমিনিয়াম না, কপার তো শুনলাম ডিউটি বসেছে 50%। তো আমাদের যে মেটেল সিস্টেম, যেটা বলতে চাইছি, যেটা ন্যাচারাল একদম ভারতবর্ষের ক্ষেত্রে ইন্টেন্সিভ সেইখানে আমরা সেটা থেকে আমাদের
কনসেপ্ট রেখে নেই। রাখি, আপনার কথা বুঝতে মাঝে মাঝে অসুবিধা হচ্ছে আমাদের, সাউন্ডটা একটু কেটে কেটে যাচ্ছে। আমি আসছি দ্বিতীয়বার আপনার কাছে। প্রাথমিকভাবে আমরা রাখির থেকে যেটা শুনলাম, বিশেষ করে পূর্ব ভারতীয় পরিপ্রেক্ষিতে স্টিল, অ্যালুমিনিয়াম এই দুটো ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গ, উড়িষ্যায় বিশেষ করে, এবং সর্বভারতীয় পরিপ্রেক্ষিতে টেক্সটাইলের কথা উনি বললেন ইতিমধ্যেই। ফার্মাসিউটিক্যাল সেক্টরটা একটা বড় সেক্টর, নিশ্চয়ই তার প্রসঙ্গে আমরা আসবো পরে। রাখি, আমি আসছি আপনার কাছে। আমি প্রদীপের প্রাথমিক বক্তব্য শুনে নেই। প্রদীপ, রাখি যা বললেন, স্টিল অ্যালুমিনিয়ামের কথা বললেন, মিডিয়াম এন্ড স্মল সেক্টর, মিডিয়াম এন্ড স্মল মাইক্রো সেক্টর এফেক্টেড হতে পারে, তার ফলে কর্মসংস্থানের উপর কোপ পড়তে পারে, যে আশঙ্কার কথা আমরা বলছি। অর্থনীতি বিপর্যয়ের একটা ভালো রকম ধাক্কা খেতে পারে বলে মনে হচ্ছে। তোমার বক্তব্য শুনতে চাই প্রদীপ, প্লিজ। অ্যাকচুয়ালি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতবর্ষের এই যে জিনিস কেনাবেচার যে সম্পর্কটা, এটা কয়েক মাস আগে অব্দি খুব সুন্দর একটা ভালো জায়গায় ছিল। আমরা একটা ট্রেড এগ্রিমেন্ট প্রিলিমিনারি সই করলাম যে আমরা একটা ট্রেড এগ্রিমেন্ট ফাইনাল একটা করব, তো তার জন্য কিছু মিটিং করা হবে, এবং সেটা নিয়ে বলা হলো যে এই মিটিংগুলি যখন করা হবে তখন যে নিয়মগুলো মেনে এই এগ্রিমেন্টটা তৈরি হবে, সেই নিয়মগুলো পরিষ্কারভাবে লিখে দেওয়া হলো। ভারতবর্ষ এমনও প্রমিস করলো মার্কিন যুক্তরাষ্ট্রকে যে কিছু কিছু জিনিস যেগুলি মার্কিন যুক্তরাষ্ট্রে লাগে, যেরকম রেয়ার আর্থ, যেটা দিয়ে ইলেকট্রিকের গাড়ি, ম্যাগনেট ইত্যাদি এসবগুলি তৈরি করা হয়, সেগুলি আমরা সাপ্লাই বাড়াবো। আমাদের রাখি অসাধারণভাবে আয়রন অ্যান্ড স্টিল এবং স্টিলের তৈরি সামগ্রীর কথা বললেন, এছাড়া অ্যালুমিনিয়ামের কথা বললেন। এছাড়া আমাদের পূর্ব ভারতে একটা বিরাট ব্যাপার আছে, সেটা হচ্ছে ফেরো অ্যালয়েজ এর কথা। মানে যে জিনিস দিয়ে সাধারণ ইস্পাতকে দামি স্টিলে বানানো যায়, সেই জিনিসটা লোহার সঙ্গে মিশিয়ে, বেসিক স্টিলের সঙ্গে মিশিয়ে স্পেশালাইজ স্টিল করা যায়, যেটা দিয়ে ধরো গাড়ির গিয়ার তৈরি হয়, গিয়ার বক্স তৈরি হয়। আবার অন্যদিকে অন্যরকম করে মিলিয়ে খুব ইন্ডিয়া, কলকাতা থেকে যেরকম পশ্চিমবঙ্গ থেকে অনেক যায় ম্যানহোলের কাভারও তৈরি হয়। ক্রিসমাস ট্রি লাগানোর জন্য যে লোহার শিকের পা গুলো পাওয়া যায়, সেটাও তৈরি হয়। বাইরে রান্না করার জন্য বারবিকিউ স্ট্যান্ড, সেগুলোও তৈরি হয়। তো এটা একটা বিরাট ব্যাপার, এবং আমাদের তো মনে হচ্ছিল যে আমেরিকার সঙ্গে একটা যেহেতু এগ্রিমেন্ট তৈরি করার আগে তো প্রথমে বুঝে নিতে হয় যে আমরা কি ভিত্তিতে সেই এগ্রিমেন্ট বা চুক্তির দিকে এগোবো, যে আমরা এইভাবে এগোবো যে তোমার হয়তো আমরা ভালো প্লেনের জিনিস তৈরি করতে পারি না, তুমি আমাদের এয়ারক্রাফট টেকনোলজি দেবে, তোমরা ভালো ম্যানহোল কাভার তৈরি করতে পারো না, আমরা সেগুলি দিব, সবকিছুরই একটা। তো এই আন্ডারস্ট্যান্ডিংটা হঠাৎ ভীষণভাবে কোল্যাপস করে গেছে। ফলত এই কোল্যাপস করে যাবার ফলে যেটা বলছে না, এই যে অনিশ্চয়তা, যে এবারে কি হবে, নেক্সট 2 মাসে কি হবে, নেক্সট 4 মাসে কি হবে। ফার্মাসিউটিক্যালসে তাও কিছুটা ছাড় আমেরিকা রেখেছে, কারণ আমেরিকা ফার্মাসিউটিক্যালস ওষুধে ছাড়টা না রাখতে পারলে তাদের যে মেডিকেল ইন্স্যুরেন্স সেক্টর, যাদের মাধ্যমে তারা সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকেন, সেই মেডিকেল ইন্স্যুরেন্স এবং ফান্ডিং সেক্টরটা ভীষণভাবে ধাক্কা খাবে বলে ট্রাম্প সাহেব খুব বুদ্ধিমানের মতন ফার্মাসিউটিক্যালের অনেক কিছু জায়গা উনি বাদ রেখেছেন এই 25-50 এইসবের অঙ্ক থেকে, তার উপরে একটু হালকা করে নজর রেখেছেন। কিন্তু অন্যান্য জায়গাগুলিতে খুব বেশি ভাবে চাপ এসছে এইটাই যে আমি এই লাস্ট গত আমরা কিছুদিন আগে যে প্রোগ্রাম করলাম সুদীপ্ত, তুমি আমাকে দেখেছিলে তখন, তারপর থেকে কিছু কোম্পানির সঙ্গে আমি কথা বলেছি যারা ইঞ্জিনিয়ারিং এক্সপোর্ট করে থাকে আমেরিকাতে, তারা বলছে যে এই কোয়ার্টারের মধ্যে ভারতবর্ষে তো এইসব ইঞ্জিনিয়ারিং জিনিসের ওরকম বাজার নেই। কাছাকাছির মধ্যে থাইল্যান্ডে যাও বা একটু বাজার আছে, চায়নাতেও সেরকম বাজার নেই। এই জিনিসটা বাজারে খাওয়াতে খুব অসুবিধে হবে, কারণ হচ্ছে যে জিনিসটা আমরা তৈরি করে রপ্তানি করি আমেরিকায়, সাধারণত আমরা যেটা আমরা বলি মানে আমরা সস্তার উইস্কিও খেতে পারি, আবার সুপার প্রিমিয়াম সিঙ্গেল মল্টও খেতে পারি। ঠিক সেই রকম ইঞ্জিনিয়ারিং এরও সিঙ্গেল মল্টও আছে আর ইন্ডিয়ান উইস্কিও আছে। মানে একটা নিম্নমানের, যেটা আমরা হয়তো এশিয়াতে বিক্রি করে থাকি, কিন্তু সবচেয়ে উচ্চমানের যে জিনিসগুলি আমরা সেগুলি আমেরিকাতে বিক্রি করে থাকি। এই উচ্চমানের জিনিস থেকেই কিন্তু আমার যে মুনাফা, আমার যে প্রফিটটা আসে, তার একটা বেশি অংশ আসে এই বেশি দামি জিনিসটা।
মানে একটা জিনিস আমি যদি 100 টাকায় বিক্রি করি তাই থেকে হয়তো আমি 9 টাকা থেকে 11 টাকা লাভ করতে পারি, কিন্তু সেটা 1000 টাকায় বিক্রি করলে আমি সেটা থেকে 200 মানে 20% লাভ করতে পারি। আমেরিকার এই ধাক্কাটা খাওয়ার দুটো জিনিস তার মানে হচ্ছে, প্রথমত হচ্ছে মালটা যাওয়াই বন্ধ হয়ে যাবে, দ্বিতীয়ত হচ্ছে আমার যে জায়গা থেকে মুনাফাটা বেশি হতো সেইটার উপরে একটা বিশেষভাবে চাপ আসবে। আমি এই জিনিস কিন্তু শ্রীলঙ্কাতে এক্সপোর্ট করতে পারবো না, এই জিনিস আমি দক্ষিণ আফ্রিকাতে পাঠাতে পারবো না, এই জিনিস অস্ট্রেলিয়াতে পাঠাতে গেলেও আমার কপালে অনেক দুঃখ আছে। জাপানের কথা তো ছেড়েই দিলাম, ওরা বলবে না আমরাই এখন নিজেদের উৎপাদন এত অত্যধিক হয়ে গেছে, আমরা তোমার কাছ থেকে কিনবো কেন বলো। সুতরাং আমাদের দুদিকে একটুখানি অসুবিধাটা হচ্ছে, এবং এই 50%টার জন্য আজকে তোমরা জানো যে রাখিও জানের সুদিত শেয়ার বাজার সকালের দিকে দুধদার করে প্রচন্ড রকমের পড়তে শুরু করে। তারপরে আমি আগের দিনই বলেছিলাম চাণক্য শিখিয়ে গেছেন শত্রু স্বাভাবিকভাবে আমার মিত্র হবার একটা সম্ভাবনাটা বেশি। তো শোনা গেল অজিত ডোভাল যিনি আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, উনি মস্কোতে বসে আছেন। শোনা যাচ্ছে যে রাশিয়ার সঙ্গে কিছু কথাবার্তা হবে। শেষ পর্যন্ত আমরা দেখলাম যে একটা এরকমই পরিষ্কার ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এবছরের শেষের মধ্যে, মানে এই সামনের 3-4 মাসের মধ্যে হয়তো রাশিয়ার থেকে ভ্লাদিমির পুতিন হয়তো ভারতবর্ষে আসবেন বা তার সঙ্গে একটি বিশেষ কথাবার্তা হবে। এদিকে ট্রাম্প সাহেবও গুছা করে বসে আছেন, উনিও একটু পুতিনের সঙ্গে দেখা করবেনই করবেন, এরকম একটা ব্যাপার। এবারে ট্রাম্পের যে চরিত্র না, উনি যেটাকে ইংরেজিতে বলে ট্রানজাকশনাল, মানে তুমি এটা যদি আমার জন্য করো আমি কিন্তু তোমার জন্য এটা করব, কিন্তু তুমি যদি আমার জন্য না করো শুধু ভালো ভালো কথা বলো, আমি কিন্তু শুধু যে করবো না, না তোমার পথে আমি বাধা দেবো, তোমাকে আমার জন্য কিছু একটা করে দেখাতে হবে। এবারে বললাম 3-4 মাস আগে আমরা বলেছিলাম আমরা তোমাকে রেয়ার আর্থ দেবো, আমরা তোমার সঙ্গে এই পরিকাঠামোর মাধ্যমে একটা চুক্তি তৈরি করব। ট্রাম্প কিন্তু গত 1 মাস ধরে বলে যাচ্ছেন ইন্ডিয়ানরা মিটিং এ আসছে না, ইন্ডিয়ানরা ট্রেড এগ্রিমেন্ট চুক্তিটা সই করবার জন্য যে নিয়মগুলো বাঁধা হয়েছিল সেগুলো তাদের সময় মতো সেগুলি তারা পরিপূর্ণ করছেন না। তারপরে 25% এলো, তারপরে 50% এলো। সুতরাং ওনাকে কিন্তু আমি সম্পূর্ণভাবে দোষ দিতে পারছি না। একটা ধাপে ধাপে এগোনোর একখানা ক্যালেন্ডার, একটা ডায়েরি করে রাখা হয়েছিল, অমুক দিনে মহালয়া, অমুক দিনে ষষ্ঠী, তারপরে বোধন। এখন তুমি যদি বলো মহালয়াটা ভাই আমি এ মাসে করবো না, আমি 3-4 মাস পরে মহালয়াটা দেখবো, তাহলে তো যে কোনো রাষ্ট্র রাগারাগি করতেই পারে। ফলত বিভিন্ন এইসব কারণের জন্য আমাদের এই জিনিসটা একটু তাড়াতাড়ি শুধরোতে হবে, এটাকে তাড়াতাড়ি ম্যানেজ করতে হবে। সেটা না করতে পারলে এই ইঞ্জিনিয়ারিং কোম্পানি যারা সোলার সেক্টরে কাজ করে তাদের তো 100%ই আমেরিকাতে যায়, তারা তো একদম মাথায় হাত দিয়ে বসে পড়েছে। আমি কলকাতা শহরেও আছে, দুটি বড় কোম্পানি আছে যারা সোলার প্রোডাক্ট করে, তাদের 97%, 98% মাল বাইরে যায়। ফেরো অ্যালয়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, চারদিকে দুর্গাপুরে ছড়াছড়ি এই ইউনিটগুলো। তারা বলছে কি কাণ্ড, যদি স্টিলটাই না কেনেন, স্টিলের জিনিসটাই না কেনে আমার ফেরো অ্যালয় কি দুঃখে তারা কিনতে যাবে। আমরা হয়তো 21 দিন 24 দিনের উৎপাদন তৈরি করে ধরে রাখতে পারি, তারপরে আমাকে তো মাসে মাসে এটা চালু রাখতে হবে। সুতরাং এই জিনিসটি 50% একটা বড় ধাক্কা, এবং ফার্মাসিউটিক্যাল বাদ গেলেও অন্যদের পক্ষে, বিশেষত পূর্ব ভারতে আমাদের একটুখানি চিন্তা ভাবনা করবার যথেষ্ট কারণ হয়ে পড়েছে। এবং এই জিনিসগুলি যেটা বললাম না, এটা দামি জিনিসটা আমরা রপ্তানি করে থাকি তো মার্কিন যুক্তরাষ্ট্রে, এটা খুব সহজে বাজারে খাওয়ানোটা একটু অসুবিধে হবে, ওই জিনিস সহজে অন্য ক্রেতা পাওয়া একটু অসুবিধে আছে। যেটা ম্যানহোলের কাভার, ক্রিসমাস ট্রি, এদিক ওদিক করে আমরা হয়তো সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড খুঁজে টুজে আরো 10টা এরকম জায়গা করলাম, তাদেরকে বললাম ভাই খুব ভালো ক্রিসমাস ট্রি লাগাও না, তুমি এবছর থেকে লাগাতে শুরু করলো। ওগুলো লো কস্ট, মানে ওই মুনাফাটা খুব কম থাকে, তাতে খুব একটা কিছু এসে যাবে না। এই যেগুলিতে মুনাফা বেশি থাকে সেইটার একটা বাজার খুঁজে বার করতে হবে, বা পুতিন সাহেবের মাধ্যম মধ্যস্থতা ব্যবহার করে বা অন্য কারোর সঙ্গে কথাবার্তা বলে ট্রাম্পকে একটুখানি ঠান্ডা করে যে ভাই আমি তোমার জন্য এটা করছি, তুমি তাহলে এটার জন্য আমার করো। সেরকম করে আমরা তো রেয়ার আর্থের প্রোডাকশন করেছি। আর এই ইতিমধ্যে কিছু আর কি ভুল বোঝাবুঝি হয়ে গেছিল, আমরা চুক্তি তৈরি করবার যে বিভিন্ন পদক্ষেপ সেগুলো ঠিক কতভাবে মন দিন, এই পদক্ষেপগুলো একবারে একটু গুছিয়ে নিতে হবে। আমার এটুকুই যা বলবার।
প্রদীপ যেটা বলছেন, হ্যাঁ প্রদীপ আগের অনুষ্ঠানে দর্শকদের উদ্দেশ্যে বলছি যে প্রদীপ আগের অনুষ্ঠানেও এই একই কথা বলেছিলেন প্রায়, এবং যেভাবে আমরা আলোচনা করেছিলাম যে সম্ভাব্য পথ যেটা হতে পারে পুতিনের ভারতে আসার সম্ভাবনা সেদিকে ইঙ্গিত করছে। হ্যাঁ, সেদিন আমি জানতাম না, সেদিন বলে আজকে পড়ে আমি খুব আশ্চর্য হয়ে গেলাম যে ঠিক ওই দিকেই ভারত এগোচ্ছে, যে ডোভালকে গিয়ে তারপরে সেদিন বলার পরে পরেই ডোভাল গিয়ে ওখানে হাজির হয়েছেন এবং তাকে বলেছেন যে একটা কিছু করতে হবে, তা না হলে চাণক্য নীতি আসলে। প্রদীপের বক্তব্য আমরা শুনলাম। একটা জায়গায় একটু প্রশ্ন আছে যেটা নিয়ে আমি রাখির কাছেই প্রথমে যাচ্ছি। ভারত সরকারের দিক থেকে যেটা বলা হচ্ছে কখনো খুব প্রকাশ্যে নয়, কিন্তু যে ইঙ্গিত গুলো আসছে, আমেরিকার সঙ্গে চুক্তিতে দেরি হওয়ার কারণ হচ্ছে আমেরিকা চায় যে তাদের কৃষি পণ্য এবং দুগ্ধজাত পণ্যের বাজার, এগ্রিকালচার প্রোডাক্ট, ডেয়ারি প্রোডাক্ট, সেটা ভারতের জন্য খুলে দেওয়া হয়। ভারতের জন্য সেটা খুলে দেওয়া মানে ভারতের বিস্তীর্ণ যে কৃষি ক্ষেত্র, প্রায় অসংগঠিত, এবং তার অর্থনীতির তার যে মূল্য, তার তুলনায় অনেক বেশি মানুষের কর্মসংস্থান জড়িত। যত ভ্যালু, যত জিডিপিতে যত দেয় তার তুলনায় বহু বেশি মানুষ কাজ করেন সেখানে, জিডিপি যত কম শতাংশ। সেইটাতে ভারত খুলতে দিতে চায় না, এবং সেটা খোলাটা একটা বিরাট বড় রাজনৈতিক ঝুঁকি যে কোনো শাসক দলের পক্ষে। সেই জায়গাটাই ভারত কি অবস্থান নিতে পারে? সত্যি সত্যি আমরা যদি আমাদের আমেরিকার কৃষি পণ্য এবং দুগ্ধজাত পণ্যের বাজার খুলে দেই আমাদের জন্য, তাহলে তো সেটা আরেকটা দেশের মধ্যে অভ্যন্তরীণ বিপর্যয়। সেটা কি আমরা মেনে নিতে পারি? রাখি প্রথমে বলেন, তারপর আমি প্রদীপের কাছে যাব। আমার মনে হয় এটা কোনো দেশের পক্ষেই পলিটিক্যালি ঠিক হবে না, এবং ভারতবর্ষের পক্ষে তো আরোই নয়, কারণ আমাদের কৃষিটা একটা বিরাট অংশ আমাদের ইকোনমি। দ্বিতীয়ত যে শুল্ক মানে 0% নামাতে বলছে তা নয়, জেনেটিক্যালি মডিফাইড ক্রপস সেটা নিয়ে একটা বিরাট ডিবেট আছে ভারতবর্ষের মতো দেশে, সেটাও একটা খুব বড় ইস্যু, কারণ সেটা একটা পলিসিগত বিরাট চেঞ্জ আনবে ভারতবর্ষের কৃষি ক্ষেত্রে। পলিটিক্যালি এখন আমরা যে পজিশনে আছি, ভারতবর্ষ যে জায়গায় আছে, কোন পলিটিক্যাল পার্টি সেটাতে এগ্রি করবে না। মনে হয় না, খুব কম দেশেই এটা ওরা যে জিনিসটা চাইছে সেটা খুব কম দেশেই এগ্রি করবে। আমার মনে হয় একটা সেক্টর আমরা মিস করেছি, সুদীপ্ত, এটা আমাদের দর্শকদের মেনশন করা উচিত, সেটা হচ্ছে লেদার ইন্ডাস্ট্রি। ইস্টার্ন রিজনে লেদার ইন্ডাস্ট্রিটা খুব বড়, ঠিক আছে, আমরা এখান থেকেও প্রচুর লেদার গুডস এখান থেকে এক্সপোর্ট হয়, সেই ইন্ডাস্ট্রিটাও কিন্তু খুব বড় ধাক্কা করবে, এবং সেটাও কিন্তু খুব লেবার ইন্টেন্সিভ। এন্ড সেটাও আমরা যেমন প্রিমিয়াম প্রোডাক্ট কোম্পানি তারা এখান থেকে কেনে, ঠিক আছে, তো সেই সেক্টরটাকেও আমাদের মাথায় রাখতে হবে। সেটা একটা বড় মানে ইস্টার্ন রিজনে সেটা একটা খুব ইম্প্যাক্ট, এটা গোটা ভারতবর্ষে প্লাস ইস্টার্ন রিজন খুব বড় পার্টি। এখন ব্যাক টু, সেটাতে আমার মনে হয় ন্যাচারাল যেসব প্রোডাক্ট গুলোই আছে, যেসব জিনিসের উপর আমাদের একটা ন্যাচারাল অ্যাডভান্টেজ আছে, সেখানে কিন্তু আমাদের স্টান্সটা খুব শক্ত। এখন পর্যন্ত ভারতবর্ষের যে রিয়াকশন আমার মনে হয় সেটা যথেষ্ট প্রশংসনীয়, কারণ খুব ক্যালিব্রেটেড রেসপন্স যেটাকে বলা হয়, রেস্টুরেন্ট নিয়ে ভারতবর্ষ হাতে সেটাকে বলেছে। এখনো নেগোসিয়েশনটা অ্যাকচুয়ালি শুরুই হয়নি। মেন ব্যাপারটা হচ্ছে এই পুরো জিনিসটা হলো যেটা ও বলছিল যে একটা টাইম টেবিল থাকে, এগুলো এত সহজে আজকে বললাম এগ্রিমেন্ট হয়ে যায় হয় না, পুরো প্রত্যেকটার একটা রোড ম্যাপ থাকে, একটা টাইম টেবিল। আমরা এখন মোডালিটি গুলোতে এগ্রি করি, তো তারপরে তো মেইন ডিসকাশন হবে, সেটা তো অনেক পরের কথা। এখন শুরুতেই যদি আমরা খেলতে আসা শুরুতেই মাঠে টসেরও আগে যদি আমরা ডিসাইড করে ফেলি যে মাঠে কি রেজাল্ট হবে, সেটা তো খুব মুশকিল। এরভাবে তো কোনো মানে আন্তর্জাতিক ক্ষেত্রে তো এরকম জিনিসগুলো চলে না, না, প্রত্যেকের একটা স্টেপ থাকে। যেমন আমাদের যখন WTO নেগোসিয়েশন হচ্ছিল, আপনাদের মনে আছে ড্রাফটের সময় প্রচন্ড সারা ভারতবর্ষে অনেক রকমের নানান রকম লোকে খুব সোচ্চার করছে, কারণ আমাদের দুটো তিনটে সেক্টর খুব ইম্পর্টেন্ট, ফার্ম, টেক্সটাইল, আগে লেবার ইন্টেন্সিভ এবং ন্যাচারাল অ্যাডভান্টেজ ইন্ডিয়ার যেটা মাল্টি ফাইবার এগ্রিমেন্ট। আমি খুব জানি কিভাবে নেগোশিয়েট করেছে। আজকে আমরা ওই মাল্টি ফাইবার এগ্রিমেন্টটা প্রপারলি কন্ডাক্ট করতে পেরেছিলাম বলে কিন্তু এতদিন আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিটা, নইলে কবেই আমরা শেষ হয়ে যেতাম। মানে যেরকম ভাবে আমাদের উপর চাপ ছিল যে আমাদের সেক্টর গুলোকে খুলে দেওয়ার জন্য, যাতে আমাদের বাইরের প্রোডাক্টস আসে, আমাদের মুখে দাঁড়াতেই হতো, কারণ নইলে আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু একেবারে আমরা কিন্তু
লোকেদের কর্মসংস্থানের জায়গাটা আমরা আমাদের মনে রাখতে হবে, জায়গাটা কখনোই ভুললে চলবে না, কারণ আমাদের দেশে সেটাই সবচেয়ে দরকার। আমরা যখন কথা বলি, আমরা অটো সেক্টরের কথা বলি, সেগুলো অনেক স্কিলড লেবার, কিন্তু আনস্কিলডও আছে যারা হাত পাকা এইসব ইন্ডাস্ট্রিতে। তা অনেক লাইভলিহুড গভর্নমেন্ট সেক্টরে সবাই তো জবস পায় না, তাই না? সবাই তো এর উপরেই বেস করে আমাদের ভারতবর্ষের 45-50% এখনো চলছে ইকোনমি। তো আমরা তো এই জায়গাটাতে 1 ইঞ্চিও জমি আমরা দিতে, আমার মনে হয় কথা না। এবং নেগোসিয়েশনটা শুরু হবে একটা ফ্রেমওয়ার্কের মধ্যে। আমার মনে হয় সেই ফ্রেমওয়ার্কটাকে অ্যাডিয়ার করা উচিত। সেইটার বাইরে গিয়ে এই স্টেপটা নেওয়াটা খুব আনফেয়ার, খুবই আনফেয়ার। আমার মনে হয় এটা ভারতবর্ষ যে পুরোপুরি মানে রাখির মত হচ্ছে যে ভারত সরকার যে পথে এগোচ্ছে, যেটা ঠিকই আছে। ভারতের বিশেষ করে কৃষি এবং ডেয়ারি প্রোডাক্টের ক্ষেত্রে সেটা ভারতের স্বার্থ রক্ষার জন্য। প্রদীপ, এই বিষয়টাতে আমি তোমার মত শুনতে চাই। না, আচ্ছা, এটা আমি কোনো মত দেবার আগে একটা কথা বলিনি। এই মাঝখানে কিছু মানে ভাষা ব্যবহার হয়ে গেছে, যে ভাষাগুলি ব্যবহারের জন্য কোনো রকমের নতুন করে সুষ্ঠুভাবে কাজটা করবার পথে হয়তো সেটা এক সময় বাধা হতে পারে। যেরকম মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ভারতবর্ষকে ডেড ইকোনমি বলেছেন, একবার বলেছেন যে ওরা ওদের অবস্থা তো খুবই খারাপ, আর রাশিয়া এবং ভারতবর্ষ একসঙ্গে ডুবছে এটসেট্রা। এইটা আমাদের একটা কৃতিত্ব নিতেই হবে যে আমাদের পক্ষ থেকে কোনো সময় কিন্তু কোন রকমের এরকমের ভাষা ব্যবহার করা হয়নি। এবং শুধু যে ব্যবহার করা হয়নি তা নয়, কোনো সময় এরকমও ইঙ্গিত দেওয়া হয়নি যে যে কাজটি হচ্ছে আজকে তাও অনেক করে বলেছেন যে একটু যে কাজটা হচ্ছে এটা একটু অন্যায়। একদিন 25 বলে দুদিনের মাথায় সেটাকে 50 বাড়িয়ে দেওয়াটা অন্যায়, কারণ এই দুদিনের 48 ঘন্টার মধ্যে এমন কিছু বদলায়নি যেটাতে আপনি 25টাকে 50 করে দিতে পারবেন। কিন্তু এই প্রথমত একটা এই জিনিসটা আমি এই কারণেই আরো বেশি বললাম, কারণ আমি সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করছি এই ট্রাম্পের ভাষা নিয়ে কিছু লোক মানে ভীষণ রকমের একটা ইয়ে করছে। এবং আমি জানি না রাখি, সুদীপ্ত, তোমরা নিশ্চয় সবাই ইতিমধ্যেই পেয়েছো যে ইমিডিয়েটলি আমেরিকান বুরবা উইস্কি খাওয়া বন্ধ করো, ও আমেরিকান বাদাম কেনা বন্ধ করো, আমেরিকান চিজ কেনা বন্ধ করো। কিছু কেনবার আগে টিনের গায়ে দেখবে কোন দেশের জিনিস, ক্রাফটের হলে টমেটো সসটা খাবে না। এইসবগুলো, এগুলো বাচ্চার মতন ব্যবহার, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এগুলো ইন্ধন যোগায় এই জাতীয় অসতর্ক। প্রদীপ বলছি, বলছে তো সবাই সেই ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে, যেগুলো সমস্ত আমেরিকান কোম্পানি। আমি সেটাতেও আসতে যাচ্ছিলাম যে আমেরিকান প্ল্যাটফর্মটা ইউজ করেই আমরা বলছি যে খুব খারাপ হয়ে যাচ্ছে। এটা ইমিডিয়েটলি আমেরিকান সস, আমেরিকান এইসবগুলো আমাদের কেনা উচিত নয়, কারণ ওরা এরকম বলেছে। আমরা ডেড ইকোনমি, রাশিয়ার আমরা দুটোই ওই একবার এক প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছিলেন ডাইং সিটি, ওরকম ডাইং দেশ টেশ সব বলে দিয়েছে। এই ভাষাটা অ্যাভয়েড করা ভালো। এবারে ফেরত আসি যে জিনিসটা মানে এই যে পদক্ষেপগুলি নেওয়া হচ্ছে, যেহেতু সেটা আমরা এর আগের এগ্রিমেন্টটার ঠিক আমরা অনুসরণ করিনি, এবং সেই অনুসরণ না করার পরে ধাপে ধাপে এগোইনি, সেই জন্যে আপনার এমন একটা আশ্চর্য, যদি এমন একটা আশ্চর্য জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানটাতে একটা এক্সপোর্টিং কোম্পানি, তার হয়তো এগ্রিমেন্ট আছে একটি বিদেশি কোম্পানির সঙ্গে, এখানে সরকারের কোনো ইনভলভমেন্টই নেই। ভারতীয় একটি কোম্পানি একটি মাল বিক্রি করছে মার্কিন যুক্তরাষ্ট্রে হয়তো পোর্ট অফ টেক্সাসের কোনো কোম্পানিকে, এবং সেটার ব্যাংকিং সার্ভিসেস হয়তো দিচ্ছে ব্যাংক অফ টোকিও বা ব্যাংক অফ জাপান। কিন্তু পুরো জিনিসটা এখন এমন আটকে গেছে যে এই পুরো আনসার্টেনটি, ফাইন্যান্সিয়াল সেক্টরে আনসার্টেনটি, যে জাহাজ যারা মাল নিয়ে যায় শিপিং লাইনসে আনসার্টেনটি, মেরিন ইন্স্যুরেন্সে আনসার্টেনটি, পুরো জিনিসটা এমন একটা অনিশ্চয়তায় পৌঁছে গেছে যে আমরা যেটা ভাবছি যে শুধু একটা মাল কেনা বেচার ব্যাপার, এটা কিন্তু অতটা ছোট ব্যাপার নয়। একটা দেশ আর অন্য দেশের মধ্যে যখন বাণিজ্য হয়, সেটা একটা বিরাট পরিকাঠামো, অনেক রকমের কোম্পানি তাতে যুক্ত থাকে। তার কারণ হচ্ছে আমাদের কিছু নিয়ম
ইয়ে করে যেতে হয়। সেই নিয়মগুলি না মানলে আমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় জিনিস পাঠাতে পারবো না। এবং এই যে যে হচ্ছে এই প্রশ্নগুলি ব্যাংকের কাছ থেকেও আসছে, যারা জাহাজের কন্টেনার স্টাফিং করে, সার্ভিস করে, তাদের কাছ থেকেও আসছে। এই প্রশ্নগুলিকে একটা কিছু মানে এটাকে একটা সামলানোর ব্যবস্থা করতে হবে। এবারে বলি, আমি আগের দিনই বলেছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের একটা আগ্রহ হচ্ছে ওই তেল, বাদাম আর গম, এই তিনটে তোমার আমাকে নিতে হবে। এটাও শুনেছিলাম যে গাড়ি নিতে হবে। আমি এটা তো আমরা সবাই জানি এবং বলতে আমার এটা কোনো রকমের ইয়ে নেই। আমেরিকান গাড়ি আমেরিকানরাও কেনে না, সুতরাং তুমি যত ইচ্ছে এখানে আমেরিকান গাড়ি বিক্রি করার চেষ্টা করো। ও খুব একটা কেউ ওই গাড়ি এমনিতেও চলছে না, সেটা নিয়ে আমার খুব একটা চিন্তা নেই। কিন্তু মেন ব্যাপার হচ্ছে আজকে যদি আমাকে বলা হয় যে কাঠবাদাম হোক, কাজু বাদাম হোক, অন্য সব বাদাম হোক, আখরোট হোক, এই সবগুলি তোমাকে ক্যালিফোর্নিয়া থেকে নিয়ে এসে কিনতে হবে, এটা যে যেটুকু উৎপাদন এখান থেকে হয় বা যেখান থেকে আসে তাদের ওপরে একটা ধাক্কা। ভোজ্য তেলটা একটা বিরাট ধাক্কা, কারণ ভারতবর্ষে আমরা হয়তো জুট উৎপাদন করি অত্যধিক, কিন্তু এই খাবারের তেলটা আমরা বিভিন্ন দেশ থেকে নিয়ে থাকি এবং আমরা নিজেরা খুব একটা এটার উৎপাদন করি না। এইটা একটা বিরাট বাজার। আমরা কিন্তু চেষ্টা করছি ক্রমশ মিলেট এবং অন্যান্য কিছু দিকে, অয়েল সিডসেরও একটা মিশন তৈরি হয়েছে সরকারে, যে এই যে ভোজ্য তেলের উৎপাদন আমরা যাতে বাড়াই। এখন যদি বিদেশি তেল খুবই কম শুল্কে এখানে বিক্রি আসতে পারে, আমাদের চাষিরা যে একটা জিনিস ছেড়ে আরেকটা জিনিস চাষের দিকে যাবে, তার তো একটা 5-7 বছরের এই যে বদলটা করবার পরে তার তো একটা দামের একটা তো মাপকাঠি দরকার হবে। আজকে আমি দেখছি, আমি যদি এখানে কোন রকমের বাদাম তেল আমি যদি এখানে উৎপাদন করি, 4-5 বছর দামটা এরকম থাকলে তবেই আমি সেখানে যেতে পারবো। কিন্তু এখন যদি আমাকে বলা হয় যে তুমি উৎপাদনটা করো, কিন্তু হাফ দামে বিনা শুল্কে সেই আমেরিকান বাদাম তেলটা এই দোকানে সব বিক্রি হবে, প্যাকেট করে 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 গ্রামে বিক্রি হবে, গ্রামে ছোট শহরে সব বড় শহরে বিক্রি হবে, তাহলে আমাদের চাষিরা কোথায় গিয়ে দাঁড়াবে? হ্যাঁ, ঠিক সেই রকম এই যে মানে যেটা টেক্সটাইলের ব্যাপারে, কাপড়ের ব্যাপারে যেটা হয়েছে, আমি আগের দিনও বলেছিলাম কত কোটি চাষি তুলোর চাষ করে। আমাদের এই পুরো জিনিসটা কিন্তু তাদের ঘাড়ে গিয়ে পড়বে। সুতরাং আমেরিকাকে হয়তো একটু ছাড় দিতে হতে পারে, ওই বাদাম আর গম আর সেগুলিতে হয়তো একটু ছাড় দিতে পারে, কিন্তু আমাদেরও কিছু ইন্টারেস্ট আছে। শেষ পর্যন্ত এসে দাঁড়িয়েছে রাশিয়ান তেল। এই দুদিনের রাগের বেড়ে যাওয়ার কারণ হচ্ছে যে আমরা নাকি তা সত্ত্বেও রাশিয়ান তেল কিনছি। অ্যাকচুয়ালি আমরা যদি টোটাল পিকচারটা দেখি না, মার্কিন যুক্তরাষ্ট্রের আমাদের যে বিশ্বব্যাপী যে বাণিজ্য আমরা করি, মার্কিন যুক্তরাষ্ট্রের তার অ্যাকচুয়াল শেয়ারটা কিন্তু কম, 5%-রও সাধারণত কম থাকে বছরে বছরে। আমরা তাদের কাছ থেকে ওয়াল স্ট্রিট থেকে প্রচুর টাকা নিই, আর প্রচুর ওই যেটা বললে হয়তো ফেসবুক আর টুইটার এইসব এক্স ব্যবহার করি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একটা বিপজ্জনক পদক্ষেপ হতেই পারে যে আমরা বলতে পারি যে ওই 5%টা 2-3টে ইঞ্জিনিয়ারিং বা টেক্সটাইল বা বাদ দিলে ওই 5% ধাক্কাটা আমরা হয়তো ম্যানেজ করে নিতে পারবো। আমরা কিন্তু পিছপা হব না, আমাদের সস্তায় তেল চাই। সেই সস্তায় তেল রাশিয়া থেকে আসুক কি যেখান থেকে আসুক, যদি তোমার মনে হয় রাশিয়ান তেল আমার কেনা মানা, তাহলে তুমি ওপেক, যারা অনেক জায়গাতেই তোমারই তেলের কোম্পানি আছে, তাদের বলো আমাদের ওই ডিসকাউন্টে তেলটা দিতে, তা না হলে আমরা ম্যানেজ করতে পারবো না। এইগুলি একটুখানি কড়া পদক্ষেপ, একটু ঠান্ডা গরম না করলে ওনাকে বোঝানো খুব কষ্টকর ব্যাপার যে দেখুন আমি তো আপনার জন্য এত করছি, এবারে আপনাকে তো আমার জন্য কিছু করতে হবে। উনি কিন্তু এই ভাষা ছাড়া আর কিছু ভাষা বোঝেন না। এই কথাই যা বলবার ছিল। আর আরেকটা পয়েন্ট আমার জিজ্ঞাসা করার আছে, সেটা হচ্ছে যে ট্রাম্পের কথাবার্তা থেকে এটা বেরিয়েছে কখনো যে এই ব্রিক্স এর দেশগুলো, যে এটা আপনি বলেছেন বিশেষ করে ভারত ডলারকে বাদ দিয়ে বাণিজ্য করতে চায়, বা রাশিয়ার সঙ্গে একসময় আমাদের রুপি রুবল ট্রেড ছিল এবং সেটাকে অনেক সময় কথা হয় যেটা পুনরুজ্জীবিত করা যায় কিনা। এইটাতে আমেরিকার অর্থনীতির দিক থেকে তাদের যে প্রতিপত্তি বলা যেতে পারে সারা বিশ্বে, তার দিক থেকে একটা বিরাট সম্ভাব্য চ্যালেঞ্জ আর কি।
সেই জিনিসটা সম্পর্কে তোমাদের বক্তব্য হ্যাঁ, শুনতে চাই। মানে রাশিয়ার সঙ্গে বা ইউএসএসআর, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, সেই তাদের সঙ্গে আমাদের এই সম্পর্কটা ছিল যখন, তখন পৃথিবীতে দুটি বৃহৎ শক্তি ছিল এবং যে জিনিসটা চলতো সেটা ওই যেটাকে আমরা এখন ওই কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধ বলে থাকি। তখনও আমেরিকানরা ব্যাপারটা নিয়ে অত্যন্ত অখুশি ছিল, কিন্তু সাহস করে দুমদাম করে কিছু বসাতে পারতো না। তার বদলে তখন হয়তো রাখির নিশ্চয় মনে থাকবে, সুদীপ্তর অনেক বেশি মনে থাকবে, কোকম বলে একটা ব্যাপার ছিল। ওরা বলতো যে এই কম্পিউটার হ্যানোতানা এইসবগুলো ভারতীয়দের দেয়া যাবে না, এই লোকগুলি বড় খারাপ, রাশিয়ার সঙ্গে আলাদা আলাদা করে কি সব করে টরে, আমরা যদি এখানে কম্পিউটার চিপ দিই লেটেস্ট, ওরা নিয়ে গিয়ে রাশিয়ান দিয়ে দেবে, ওরা কপি করে দেবে। ওরা যেটা করতো যে ওই কোন রকমের টেকনোলজি আমাদের হাতে দেয়া হতো না। দুর্ভাগ্যবশত ঠান্ডা যুদ্ধটা এখন শেষ হয়ে গেছে, ইউএসএসআর নেই, এখন রাশিয়ার রাষ্ট্রপতি দুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ঘনিষ্ঠতম বন্ধু ছিল, এখন একটু মন কষাকষি চলছে। কিন্তু এখনো আমেরিকা কিন্তু আমাদের টেকনোলজি দেয় না। আমরা জানি, যারা ডিফেন্সের বিশেষজ্ঞ তারা বারবার বলেছেন, রাশিয়ানরা যখন আমাদের সুখোই বিক্রি করে, সুখোইটা কি করে তৈরি করতে হয়, মেনটেন করতে হয়, এবং শুধু তাই নয়, তার স্পেয়ার পার্ট কি করে তৈরি করতে হয় সেটাও আমাদের শিখিয়ে দেন। ফলত অন্য যে দেশগুলি পুরনো MiG-21 ব্যবহার করেন, তারা ইন্ডিয়ান স্পেয়ার পার্ট দিয়ে চালু রাখেন। সেই স্পেয়ার পার্ট আর এখন রাশিয়াতে তৈরি হয় না, আমরা তৈরি করে দিই। প্লেনের হাইড্রোলিক পাম্প, তার পাইপ, তার বন্দুকের নল, এগুলি আমরা তৈরি করে দিই। ইঞ্জিন ছাড়া প্রায় সবকিছুই স্পেয়ার পার্ট আমরা এখন জেট এয়ারক্রাফটের তৈরি করি। আমেরিকানরা কিন্তু এইরকমও কোনো প্রতিশ্রুতি এখনো অব্দি দিচ্ছেন না। আজকে ধরো আমি ঠিক করলাম যে আমেরিকার সঙ্গে আমার সদ্ভাব, মানে আমার সঙ্গে একটা চুক্তি করা ভীষণ দরকার, সবকিছু আমি ছাড় দিয়ে দিলাম। আমার বিন্দু মাত্র কোনো আশা নেই যে কোনো আমেরিকান কোম্পানি আইদার জেট ইঞ্জিনের টেকনোলজি বা এরকম কোনো টেকনোলজি ভারতবর্ষে ট্রান্সফার করবে। এটা কিন্তু সত্যি কথা। এই জিনিসটা আমাদের ভুললে চলবে না। যাদের সঙ্গে আমাদের এই টেকনোলজি বিনিময়ের সম্পর্ক এবং একটা বিশ্বাস, একটা একে অপরের প্রতি একখানা বিশ্বাসের যে ইয়েটা আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কিন্তু সেইটা একদমই নেই। ট্রাম্প সাহেবের আসার আগেও নেই, ট্রাম্প সাহেব আসার পরেও নেই, এবং নিকট ভবিষ্যতে যে হবে তারও কোনো ইঙ্গিত আমি খুঁজে পাচ্ছি না। সুতরাং ওই অত তাড়াহুড়ো করে সদ্ভাব করতে গেলে অ্যাকচুয়াল আমাদের কতটা লাভ হবে সেটাও কিন্তু একটু ভেবে দেখা দরকার। তবে হ্যাঁ, ওই 2-3টে সেক্টরে কোপটা একটু এই অন্তত 3 মাস থেকে 6 মাসের মধ্যে একটা ধাক্কা পড়বে। যেটা বললাম, যেটা আমরা দামি জিনিস যেগুলি রপ্তানি করে থাকি সেগুলি পড়বে। আর ভোজ্য তেল বা বাদাম তেল বা এইসবগুলিকে একটা কিছু মিটমাট করতে হবে। প্রদীপ আমাদের আগের দিন অনুষ্ঠানে একই কথা বলেছিল, এবং আপনার দর্শকদের মনে থাকবে হয়তো সেদিন আমাদের এখানে ডিফেন্সের এক্সপার্টরা ছিলেন, সাংবাদিক সুজন দত্ত, সন্দীপ মুখার্জি। তারা একই কথা বলছিলেন যে প্রযুক্তির ক্ষেত্রে রাশিয়ানরা যেভাবে পুরো প্রযুক্তি হস্তান্তর করে এবং যে স্পেয়ার পার্টস এর উৎপাদন যার ফলে এখানে সম্ভব হয়, আমেরিকার পক্ষে এটা কোনোদিন দেওয়া সম্ভব নয়, দেয়নি, দেবেও না। এটা প্রদীপ যেটা বললো, এটা ঠিক ট্রাম্পের ব্যাপার নয়, এটা আমেরিকান সংস্কৃতির ব্যাপার। আমেরিকা যেভাবে ব্যবসা করে সারা পৃথিবীতে তার ব্যাপার, এটা ট্রাম্প নিরপেক্ষ একটা ব্যাপার। সেখানে ভারতের দিক থেকে অবশ্যই তার নিজেদের স্বার্থ বজায় রেখে সমঝোতা করার প্রয়োজন আছে। আর প্রদীপ কিছু বলবে তো? সরি, কিছু বলতে চাইছিল? না 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 না, রাখি, আমি আপনার কাছে গিয়ে শেষ করব। তাহলে এই কিভাবে আলোচনা এগোতে পারে, আলোচনা ভারতের সঙ্গে আমেরিকার যে বাণিজ্য নিয়ে আলোচনা চলছে, কিভাবে এগোতে পারে, কোন পথে এগোতে পারে বলে আপনার ধারণা? একটা তো হচ্ছে আলোচনা কিভাবে এগোবে, তার তো একটা মোডালিটি আছে। তার আগে একটা কথা আমার মানে বলতে ইচ্ছে করছে, মানে এটা নিয়ে কিছু কিছু জায়গায় আলোচনার একটা হচ্ছে, সেটা হচ্ছে এই যে কিংবা পলিসি গুলোকে কাউন্টার করার জন্য যে স্টান্সটা, আমার ভারতবর্ষ এটা একটা, তুমি লক্ষ্য করে দেখবে এটা ধীরে ধীরে এটা হবে হয়তো, যে এই ব্রিক্স দেশগুলো, যেটা রাশিয়া, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, চায়না, এদের মধ্যে একটা প্রকৃত এফেক্টেড, মানে কম বেশি। ইন্ডিয়া তো ইনফ্যাক্ট এমন একটা গ্রুপের মধ্যে পড়েছে, আমরা
মিয়ানমার লাওস দুজনেই 40% আর সিরিয়া 41% ট্যারিফে, বেস ট্যারিফ 10%, মানে আমরা একদম তলানিতে আছি আর কি, মানে এতটাই বেশি ট্যারিফের মধ্যে আমাদের ফেলেছে। কানাডা ওদের খুবই খারাপ অবস্থা, এবং মানে এই স্টান্সটা অত্যন্ত খুব আমাদের যেটা কঠিন, আমরা স্টান্সটা নিয়েছি কিন্তু খুব রেস্ট্রেন্ট ভাবে। আমাদের যেটা তুমি বারবার বললে যে আমাদের রেসপন্সটা কিন্তু খুব মেজার্ড হয়েছে, সেটা খুব দরকার, নিজের ডিগনিটিটা রাখাটা খুব দরকার। ইন্ডিয়া হ্যাজ বিন এবল টু ডু দ্যাট, এটা খুব প্রশংসনীয়। এবার ইন্ডিয়ার যেটা করা উচিত, ধীরে ধীরে নেগোসিয়েশন যেটা আমেরিকার সাথে চলবে, সেই মোডালিটিস নিয়ে সলভ করা, আস্তে আস্তে আমার মনে হয় খানিকটা এই স্টান্সটা উইকও হবে, আস্তে আস্তে খানিকটা জায়গা আমরা পাবো। এরকম ভাবে তো ব্যবসা বাণিজ্য চলতে পারে না, এটা একটা কি বলবো, একটা মানে ইম্পসিবল সিচুয়েশন, এটা কন্টিনিউ করতে। কি হবে যে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, এদের মধ্যে একটা ক্রমশ, এবং এখন তো ইথিওপিয়া, ইরান সবাই যোগ দিয়েছে, ব্রিক্স এখন অনেক ওয়াইড, ইজিপ্টও আছে, ইরান আছে, which is a very interesting point। এবার সবাই মিলে যদি একটা মোটামুটি ক্যালিব্রেটেড একটা রেসপন্স দেয়, যদি সবাই সবার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করে, এটা কিন্তু একটা বড় এবং বেশ সাইজেবল ব্লক। এরা যদি একটা মোটামুটি ভাবে একটা দেখায় যে হ্যাঁ অটল থাকে, তাহলে কিন্তু কিছুটা মেসেজ যাবে, এটা খুব দরকার এখন। মনে হয় আমাদের অনেক দিন ধরে আমরা একটা ডেভেলপিং কান্ট্রি, আমাদের ওই স্টান্সটা আমাদের এখন চেঞ্জ করতে হবে। ইন্ডিয়াকে যদি ইকোনমিক পাওয়ার হিসেবে ইমার্জ করতে হয়, তাহলে কিন্তু তার ব্যবহারে, তার সমস্ত কিছুর মধ্যে সেটা রিফ্লেক্ট করতে হবে। আমি মনে করি শুধু ক্যাপাবিলিটি থাকতে হয় না, সেটাকে ডেমনস্ট্রেট করতে হয়। এটা কিন্তু একটা, সবাই তাকিয়ে আছে, কিন্তু ওরা কিন্তু এখন কিন্তু রিঅ্যাক্টিভটা দেখছি। আমি একটা অদ্ভুত কথা বলবো, মানে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে। একটু আগে দুপুরবেলা কি জিনিস স্ক্রোল করতে করতে দেখছিলাম, আমাদের যে ধারালির কাছে উত্তরাখণ্ডে কালকে একটা গ্লেশিয়ার বার্স্ট হয়েছে, মানে একটা গোটা গ্রাম পুরো প্রচন্ড হিমালয়, হ্যাঁ, ক্ষীর গঙ্গার আন্ডার চলে গেছে, ক্ষীরগড়। এবার সেখানে প্রচুর কনফ্লিক্ট আসছে, সেরকম কেউ একটা রিল দিয়েছে, ওই তোড়ে জলটা আসছে, ওয়াইল্ড রিভার, সাংঘাতিক মানে একটা প্রাকৃতিক বিপর্যয়। আমি দেখছিলাম সিলেট কাছে একটা গ্রামে এরকম হচ্ছে, আর লাইভ কমেন্টস আসছে বিদেশ থেকে যে গুড ফর ইন্ডিয়া, কারণ ওরা তো রাশিয়া থেকে তেল কিনছে, ওই জন্য নেচার ওদের উপরে রিভেঞ্জ নিচ্ছে। এই জায়গায় কিছু হয়। আমি যেটা বলতে চাইছি যে এই যে মাগা বেস, ট্রাম্পের যে মেক আমেরিকা গ্রেট এগেন, এই বেসটার উপরেই তো পুরো খেলাটা, পুরো জিনিসটা কিন্তু হাইলি পলিটিক্যাল। প্রত্যেক দেশেই পলিটিশিয়ানরা একটা বলে প্লেইং টু দ্য গ্যালারি, তাদের তুষ্ট করার জন্য একটা ব্যাপার থাকে, সেই জিনিসটা। কিন্তু সেইটা তুমি যখন অফিসে এসে যাও, প্রেসিডেন্ট কিংবা প্রাইম মিনিস্টারের অফিসে এসে যাও, তখন তোমাকে কিন্তু গোটা দেশের কথা ভাবতে হয়, তোমাকে সারা বিশ্বের কথা ভাবতে হয়। তুমি তখন একটা স্টেটসম্যান, এই গ্র্যাজুয়েট করতে হয় ফ্রম পলিটিক্যাল লিডার, ফ্রম র্যাবেল রাউজার টু স্টেটসম্যান। এইটা খুব ইম্পর্টেন্ট। এইটার উপরেই একটা মানুষের লেগাসিটা ডিপেন্ড করে, একটা দেশের কন্ট্রিবিউশন সারা পৃথিবীর ইকোনমির উপরে সেটা ডিপেন্ড করে। সেই মাগা সাধারণত সেটা হয়, বাট ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে সেটা হবে বলে আপনাদের আশা করা যায় না, হবে না। সেই জন্যই বলছি, এটাও মনে রাখতে হবে, উনি কিন্তু মাগা বেসকে স্যাটিসফাই করার জন্য এই যে স্টিল এবং অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি, যে লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি গুলো দেখছেন, খুব খুব লক্ষ্য করো যে এইগুলো হচ্ছে মাগা বেসকে স্যাটিসফাই করে, কারণ তারা কিন্তু মেইনলি ব্লু কলার ওয়ার্কার্স, ঠিক আছে? তাদের আবার ম্যানুফ্যাকচারিংটা ওখান থেকে সরে গিয়ে চায়নাতে, ইন্ডিয়াতে আসছে বলেই তারা এতটা, তারা কিন্তু সেই ব্রেন ট্রাস্ট নয়। ব্রেন ট্রাস্ট এমনিতেই ইউএস এর হচ্ছে কসমোপলিটন, অল ওভার দ্য ওয়ার্ল্ড থেকে আসে, ঠিক আছে? বিকজ অফ সেটা আজকে নয়, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওদের যে এই মেইন ব্লু কলার ওয়ার্কারের বেস, তারা খুব ইনসিকিউর ফিল করছে, কারণ ওদের কাজ করার মতো কিছু পাচ্ছে না। ওরা আইটি সেক্টরে এমপ্লয়েড হতে পারে না, ওরা যদি ওদের অটো ইন্ডাস্ট্রি শিঙ্ক করে, কি স্টিল কোল্যাপস করে। কিন্তু এইভাবে তো একটা ইন্ডাস্ট্রি, আমরা ওখানে স্টিল বেচছি বলে যে ওদের স্টিল ইন্ডাস্ট্রি কোল্যাপস করছে সেটা নয়, ওরা কিন্তু নিজেদের প্রবলেমের জন্যই ওরা কোল্যাপস করছে। আর এইটা হলে খুবই ইউএস এর স্টিল ইন্ডাস্ট্রি খুব রিভাইভ হবে, কি অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি রিভাইভ, তা মোটেও নয়। তার কারণ হচ্ছে স্ট্যাটিস্টিক্স বলছে, আমার সামনেই আছে, তুমি বল, মানে আমি ইনফ্যাক্ট একটু পড়ছিলাম, 2018 থেকে 24 এর মধ্যে ইনফ্যাক্ট ইউএস এর কিন্তু তখনও ট্যারিফ ছিল 25%, তখন কিন্তু স্টিল ইম্পোর্টস অ্যাকচুয়ালি বেড়েছে। 98.6 বিলিয়ন ছিল 2018-তে, 2024-এ সেটা গিয়ে দাঁড়িয়ে 114 বিলিয়নে। কিন্তু কেউ রিমুভ করেনি, কিন্তু ট্যারিফ আরো বাড়িয়ে দিল। ইট ইজ কাউন্টার প্রোডাক্টিভ। কিন্তু এটা একটা পলিটিক্যাল
মানে একটা হাই নিয়ে বসে আছে। এটা তো ধীরে ধীরে এটাকেই আমাদের এইটাকে ডিবাঙ্ক করতে হবে। আমি বলছি ব্রিক্স এর সাথে ইন্ডিয়ার যে ইনফ্যাক্ট আমাদের কিছু জায়গায় আজকে রিপোর্টস আছে যে আমরা এসসিও প্রধানমন্ত্রী যাচ্ছেন চায়নার সাথে। এই যে ইকোনমিক কোঅপারেশন খুব দরকার আমাদের, এই যে কাছাকাছি আনা বড় বড় অন্য পাওয়ার গুলোর সাথে, ব্রাজিল একটা বড় কান্ট্রি, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, এদেরও একটা গ্রুপিং দরকার। এটা কিন্তু খানিকটা করতে পারে। আমি বলছি না যে উনি চেঞ্জ করবেন কিছু, কিন্তু অ্যাটলিস্ট আমাদের শক্ত থাকতে হবে। আমাদের নেগোসিয়েশন তো আমরা চালাবোই, আমাদের ফার্ম সেক্টরে বলুন, আমাদের লেবার ইন্টেন্সিভ এরিয়াসে আমরা একটা তিলও আমরা আমাদের ছাড়লে চলবে না। যতটুকু রিজনেবল গ্রাউন্ড আমাদের ডিল করতে পারি ততটাই করবো, কিন্তু তার বিয়ন্ডে আমার মনে হয় না আমাদের জায়গা দেওয়া উচিত, কারণ এটা লং টার্ম ক্ষতি ইন্ডিয়ার অনেক বেশি হবে। তার থেকে আমরা যদি আফ্রিকার সাথে বেশি বিজনেস করতে শুরু করি, কি আসিয়ান কান্ট্রিজদের সাথে আমরা এফটিএ করতে পারি, আমাদের কিছুটা লস গ্রাউন্ড, আমরা যেটা প্রদীপ বলছিল 5%টা ওভার দ্য ইয়ার্স আমাদের একটা লং টার্ম প্ল্যান করতে হবে, আরো ডিপেন্ডেন্স কমিয়ে দেওয়া। ওকে, আর এবং আরো ডাইভার্সিফাইড বাস্কেট এবং ডাইভার্সিফাইড জিওগ্রাফিজে আমাদের যাওয়া, যে অন্য দেশের সাথে একটা কান্ট্রির উপর আমরা ডিপেন্ডেন্ট না। আমাদের ইউকের সাথে যে এগ্রিমেন্ট সেরকম আমরা যদি অন্য কান্ট্রিজের সাথে করি, খুব বড় এরিয়া যেখানে চায়না খুব অনেকদিন আগে ঢুকে বসে আছে, আমাদের আরো বেশি ওদের কাছে যাওয়া উচিত। ওদেরও কিন্তু একটা ন্যাচারাল টেন্ডেন্সি আছে ইন্ডিয়া থেকে নেওয়ার। ওরা ইনফ্যাক্ট ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্সের পরে প্রচুর আফ্রিকান কান্ট্রি ইন্ডিপেন্ডেন্স পেয়েছে। সেই লিডারশিপটাকে খানিকটা কনসিয়াসলি নিতে হবে অ্যালংসাইড আমাদের ট্রেড নেগোসিয়েশন চলবে। সেটা একটা নিয়ম হবে এবং সেই নিয়মটাকে ওটাকে দেখাতে হবে সারা পৃথিবীকে। ইন্ডিয়া কিন্তু একটা এক্সাম্পল দিতে পারে যে আমরা যদি এই নিয়ম মেনে উইদিন ডব্লিউটিও ফ্রেমওয়ার্ক এরকম ভাবে ইউনিল্যাটারালি যে ট্যারিফ রিভিশন করা যায়, এটা তো আননোন। আমার মনে হয় এগুলো মাল্টিল্যাটারালি বসতে হয়, একটা ডব্লিউটিও ফ্রেমওয়ার্ক থাকে, তার বাইরে প্রত্যেকটা কান্ট্রিকে এরকম ভয় দেখিয়ে ট্রেড এগুলো তো ঠিক মানে লং টার্মে চলতে পারে না। একটা না একটা জায়গায় ডব্লিউটিও যে কারণে যে প্রয়োজনে তৈরি হয়েছিল সম্পূর্ণ তার উল্টো দর্শন, উল্টো ফিলোসফি। ডব্লিউটিও তৈরি হয়েছিল সব দেশ মিলে একটা ব্যবস্থা তৈরি হয় বলে, এবং সেটা 25 বছর খুব চমৎকার ভাবে চলেওছে। রাশিয়াতে যুদ্ধটা থামানো দরকার, কিন্তু গাজাতেও তো যুদ্ধটা থামানো দরকার। তাহলে সেখানেই তো ডাবল স্ট্যান্ডার্ডটা খুব এক্সপোজড হয়ে যায় না। সেখানে তো লোকে অনাহারে মারা যাচ্ছে বাচ্চারা, সেখানে তো কিছু চেঞ্জ হচ্ছে না। ওখানে নিয়ে নেওয়া মিলিটারি থেকেই এখন বলেছে আমরা হয়তো অতটা অফেন্সিভে যাব না, তখন বলেছে পলিটিক্যাল উইল যদি থাকে মিলিটারিকে সেটা শুনতে হবে। ইসরায়েলে এরকম অবস্থা হচ্ছে। তাহলে এবার মিলিটারি অকুপেশন যদি ওকে থাকে, তাহলে এবার রাশিয়ার ক্ষেত্রে কেন? আর আমি দুটো জায়গায় তো যুদ্ধ তো কোনো জায়গাতেই ভালো না, তাহলে স্ট্যান্ডার্ডটা তো হচ্ছে কেন? আমরা সেটাই আমাদের আমার মনে হয় আমাদের ভারতবর্ষের ইন্টারেস্টকে একেবারেই না হারিয়ে আমরা যতটা। ধন্যবাদ রাখি, ধন্যবাদ প্রদীপ, দর্শকদের ধন্যবাদ আমাদের সঙ্গে অনুষ্ঠানে থাকার জন্য। প্রদীপ যেটা বললেন, রাখি যেটা বললেন, এই সেটা সাম আপ করি, শেষ করি যে নিজেদের অবস্থানে দৃঢ় থেকে এবং নিজেদের স্বার্থ জলাঞ্জলি না দিয়ে ভারত যে পথে এগোচ্ছে সংযত পথে, সে পথে চলেই আপাতত ভারতকে এগোতে হবে যা মনে হচ্ছে। প্রদীপের বক্তব্য হচ্ছে কিছুটা ছাড় শেষ পর্যন্ত দিতে হবে, তাই তো? না, আরেকটা পদক্ষেপ যেটা করতে হবে সেটা হচ্ছে যে উনি তো কিছু একটা দেখতে চান, মানে কিছু একটা দেখাতে চান যে আমি একটা জিতেছি। তো সেইখানটাতে যেটা উনি এখন বলছেন রোজই, যে অ্যাপল আমাকে বলেছে ওরা এত কোটি ডলার এখানে বিনিয়োগ করবে, এরা বলেছে এত কোটি ডলার বিনিয়োগ করবে। এবারে আমার মনে হয় দু একটি ভারতীয় কোম্পানি যদি বলে যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে কিঞ্চিত টাকা গিয়ে বিনিয়োগ করব, বেশি না হয়তো 5 বিলিয়ন 6 বিলিয়ন ডলার, যেগুলি আমাদের কাছে এখন আর অত বড় অঙ্ক নয়, তাতেই দেখবে হয়তো মাথাটা কিছুটা ঠান্ডা হবে। কারণ মাথা ঠান্ডা না করলে, সুদীপ্ত তোমার মনে আছে যখন আফগানিস্তান রাশিয়া ইনভেড করেছিল, তখন আমেরিকান বয়কটের জোরে সব আমেরিকান মেশিন টেশিন ইন্ডিয়াকে দেয়া বন্ধ হয়ে গেল। তাতে হলো কি, ভারতবর্ষের লার্জেস্ট ফরেন ইনভেস্টর হয়ে গেল দক্ষিণ কোরিয়া আর জাপান। আমরা কোমাটসুর ক্রেন থেকে শুরু করে, জাপানি রেলওয়ে ইঞ্জিন থেকে শুরু করে, এলজি, হুন্ডাই, ডেউ, স্যামসাং, দুটো দেশের অর্থনীতি আমরা নিজের করে নিলাম। মার্কিন যুক্তরাষ্ট্র গোসা করে কোনায় বসেছিল কিনা। কোনায় গোসা করে বসে থাকার একটা অসুবিধা হয়, মানুষে ভুলে যায় তোমাকে, আর মানুষ ভুলে যাবেই।
সেইটাও মিস্টার ট্রাম্পকে কেউ একটা মৃদুভাবে একটু জানিয়ে দিলে বোধহয় ভালো হয়। কেউ যদি না জানাই শেষ পর্যন্ত বাজার শিক্ষা দেয়, এটা তো বলা হয়ে থাকে, দেখা যাক শিক্ষা দেয় আমাদের একটু জোর গলায় জানাতে হবে, কিন্তু ওই ওনাকে বললাম না, ওনাকে দেখাতে হবে যে আমিও একটু জিতেছি। সেই জেতাটা উনি যেরকম বলছেন না, আমি লাস্ট 48 ঘন্টা 72 ঘন্টা দেখছি ওনার এখন মেন বক্তব্য হচ্ছে এই তো ওই কোম্পানিটা বললো আমার জন্য ওরা এখানে $6 বিলিয়ন বিনিয়োগ করবে। $6 বিলিয়ন এখন বেশ কিছু ইন্ডিয়ান কোম্পানি আছে যারা বিনিয়োগ করতে পারে, ওটা কিছু খুব একটা কিছু এসে যায় না। হ্যাঁ, সেটা ওনার গায়ে লাগছে, কিন্তু এরকম কিছু করলে মাথাটা ঠান্ডা হবে। আমার মনে হয় এরকম একটা দুটো অ্যানাউন্সমেন্ট দেখতে পাবে কয়েকদিনের মধ্যে। দেখতে পাওয়া যাবে। তুমি যখন বলছিলিস আশা করি আমিও দেখতে পাওয়া যাবে, যাতে বিষয়টা নিষ্পত্তির দিকে এগোবে। আর তখন নিশ্চয়ই তোমাকে নিয়ে এবং রাখিকে নিয়ে আমরা আরেকটা অনুষ্ঠান করবো। অনেক ধন্যবাদ রাখি, প্রদীপ দুজনকে, দর্শকদের অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার। থ্যাংক ইউ।